ড্রোন হামলায় সুয়েজ খাল ঘিরে নতুন শঙ্কা। সাবেক বাস চালকের ঘরে ৪৯ কোটির গুপ্তধন, টাকা গুনতে বিকল ৫টি মেশিন। ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলার অভিযোগ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে ট্রাম্পের নতুন ষড়যন্ত্র, গাজা যুদ্ধে নতুন মোড়। উত্তর কোরিয়ার মিসাইলে ইউক্রেনে নেমে এলো কিয়ামত, পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ। বিশ্বের জ্বালানি সরবরাহে কি এবার নতুন সংকটের আশঙ্কা? একটি ড্রোন হামলাতেই বাড়ছে সুয়েজ খাল ঘিরে উদ্বেগ। মিশরের জলসীমায় দুটি গ্যাসবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার পর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট সুয়েজ খাল এবং সুমেত পাইপলাইনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মিশরের দামিয়েত্তা বন্দরের কাছে দুটি গ্যাসবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে হামলাটি ইরান চালিয়েছে। তবে ঘটনাটি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ও বাব আল মান্দাবে চলমান উত্তেজনার কারণে সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম নিরাপদ বিকল্প হয়ে উঠেছিল সুয়েজ খাল ও সুমেত পাইপলাইন। কিন্তু সাম্প্রতিক এই হামলার পর সেই নিরাপদ পথও এখন প্রশ্নের মুখে। কারণ সুয়েজ রুটে বড় ধরনের বিঘ্ন ঘটলে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হতে পারে। ইতোমধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হুমকির কারণে অনেক তেলবাহী জাহাজ লোহিত সাগরের পথ এড়িয়ে সুয়েজ রুট ব্যবহার করছে। রয়টার্স জানিয়েছে, জুলাই মাসে সুমেত পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এখনই সুয়েজ খাল বন্ধ হওয়ার আশঙ্কা নেই, তবে এই হামলার পর জাহাজ চলাচলের ঝুঁকি ও খরচ বাড়তে পারে। ২০২২ সালে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধারের সেই দৃশ্য কি মনে আছে? ঠিক ৪ বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি বীরভূমে। তবে এবার কোনো মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী নন। পুলিশের চোখ কপালে উঠেছে এক সাবেক বাস চালকের কুড়ে ঘরে হানা দিয়ে। নগদ ২৮ কোটি রুপি আর ১৫ কেজি স্বর্ণ, সব মিলিয়ে ৪৯ কোটির গুপ্তধন। টাকা গুনতে গিয়ে বিকল হয়ে গেছে ৫টি টাকা গোনার মেশিন। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ঘটনার মূল চরিত্র মিনার মণ্ডল। বীরভূমের গ্রাম প্রান্তের এক সাধারণ বাড়িতে বুধবার গভীর রাতে হানা দেয় জেলা পুলিশ। সাবেক এই বাস চালকের সাজানো আলমারি ও গোপন আস্তানা খুলতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে নোটের স্তূপ আর স্বর্ণ। জানা গেছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া ফোন ট্যাপিং এর সূত্র ধরে এই গোপন ধনের হদিস মেলে। পুলিশের দাবি, ৪টি আলমারির মধ্যে ২টি আলমারি ছিল নগদ টাকায় ভরা। বাড়ির বিভিন্ন গোপন স্থানেও রাখা ছিল অর্থ ও স্বর্ণ। প্রথমে উদ্ধার হয় প্রায় ৫,৫০,০০,০০০ রুপি, কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই সেই অঙ্ক বেড়ে ২৮ কোটি ছাড়িয়ে যায়। প্রশ্ন উঠেছে, যিনি এতদিন বাস চালকের স্টিয়ারিং ঘুরিয়েছেন তার ঘরে এত সম্পদ এলো কোথা থেকে? থ্রিলারের জট খুলতেই বেরিয়ে আসে বড় নাম। মিনার জানান, এই অর্থ তার নয়, এর আসল মালিক স্থানীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী তুলু মণ্ডল। আর এই তুলু মণ্ডল হলেন সাবেক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি ২০২৪ সালে নিজের মেয়ের বিয়েতে ১০০ কোটি টাকা খরচ করে টলিউড বলিউড তারকাদের উড়িয়ে এনেছিলেন। সাবেক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই তুলু মণ্ডল কদিন আগেই ঋতব্রত ব্যানার্জির বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। পাথর সিন্ডিকেটের এই কাঁচা টাকায় মিনার নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। সারা জীবন বাস চালানো মিনারের এখন আসল গন্তব্য পুলিশি হাজত। পুরো বীরভূমে তোলপাড় চলছে। ঘটনার পর শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স বার্তা দিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন। এদিকে সিন্ডিকেটের এই কোটি কোটি রুপি ও ক্ষমতা দখলের কোন্দল নিয়ে শাসক দলের ভেতরের রাজনৈতিক বিতর্ক এখন চরমে। সনম সিদ্দিকী, কালবেলা। সৌদিতে হামলার নতুন রুট ইরাক। শুধু ইয়েমেন থেকেই নয়, এবার ইরাকের ভূখণ্ড ব্যবহার করেও সৌদি আরবে হামলার অভিযোগ উঠেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্ররা বলছে চলতি সপ্তাহে দেশটির পূর্ব অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, হামলাটি ইরাকের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত হয়েছে এবং পুরো অভিযানের তদারকিতে ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছে। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। অন্যদিকে গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করলেও ইরাক সরকার জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই হামলার জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকের কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব। এরপর ইরানের বিভিন্ন গণমাধ্যমে IRGCর সদস্য ইরাকি যোদ্ধা এবং অন্তত একজন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়। গবেষকদের মতে, আগে এসব গোষ্ঠীর সমন্বয় ইরানের মাধ্যমে পরিচালিত হলেও এখন তারা নিজেদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি এবং লেবাননের ইরান ঘনিষ্ঠ শক্তির দুর্বলতার পর ইরাক এখন এই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে এই গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাকের ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সম্পর্ক নতুন নয়। 2024 সালে তারা যৌথ অপারেশন কক্ষ গঠনের ঘোষণা দেয়। পরে একই বছর ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম যৌথ অভিযানের দাবিও জানানো হয়। রয়টার্স জানিয়েছে, ইরাকে ওই সশস্ত্র গোষ্ঠীর স্থায়ী উপস্থিতিও রয়েছে। দেশটিতে তাদের কার্যালয় এবং আনুষ্ঠানিক প্রতিনিধি রয়েছেন, যিনি নিয়মিত ইরান ঘনিষ্ঠ রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করে আসছেন। বিস্তীর্ণ মরুভূমি, বিশাল ভৌগোলিক এলাকা এবং সৌদি আরবের সঙ্গে 800 কিলোমিটারেরও বেশি সীমান্ত থাকায় ইরাক গোপন সামরিক অভিযান পরিচালনার জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। অতীতেও কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হওয়া একাধিক হামলার জন্য ইরাকের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে উপসাগরীয় দেশগুলো। বিশ্লেষকদের মতে, অভিযানগুলো সত্য প্রমাণিত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে ইরাককে ঘিরে নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কাও বাড়বে। অরিত্র বাসু, কালবেলা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে নতুন ষড়যন্ত্র এঁটেছেন ট্রাম্প। তার দাবি, কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে ধাপে ধাপে নিরস্ত্র করার বিষয়ে একটি ঐতিহাসিক সমঝোতা হয়েছে। তবে সশস্ত্র সংগঠনটি বলছে এটি এখনো চূড়ান্ত নয়, বরং একটি খসড়া প্রস্তাব। অন্যদিকে ইসরায়েলও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, গাজায় সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করার লক্ষ্যে এই সমঝোতা হয়েছে। তার দাবি, ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। ট্রাম্প আরও বলেন, এর মাধ্যমে গাজায় একটি নতুন ফিলিস্তিনি বেসামরিক প্রশাসন গঠনের পথ তৈরি হবে। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে এবং গাজা আর কোনো সশস্ত্র হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। তবে রয়টার্সকে সশস্ত্র গোষ্ঠীটির একটি সূত্র জানিয়েছে, এটি এখনো একটি খসড়া চুক্তি মাত্র। প্রস্তাব অনুযায়ী ভারী অস্ত্র ভবিষ্যতের ফিলিস্তিনি প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকবে, তবে সেগুলো কোনোভাবেই ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গোষ্ঠীটি আদৌ অস্ত্র সমর্পণ করবে কিনা তা নিয়ে ইসরায়েল এখনো নিশ্চিত নয়। যদিও ওয়াশিংটনের দাবি শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়ন হবে, কারণ তা না হলে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত হতাশ হবেন বলেও মন্তব্য করেন তিনি। নিরস্ত্রীকরণ কতদিনে শেষ হবে তা নিয়েও মতভেদ রয়েছে। বোর্ড অফিসের এক কর্মকর্তার মতে পুরো প্রক্রিয়া শেষ হতে 200 থেকে 320 দিন লাগতে পারে। তবে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা এই সময়সীমাকে নিশ্চিত বলে মানতে রাজি হননি। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, গাজাকে পুরোপুরি সামরিক মুক্ত করা এবং সশস্ত্র গোষ্ঠীটির সব অস্ত্র সরিয়ে নেওয়া ছাড়া কোনো সমঝোতা মেনে নেবে না তারা। তাদের দাবি, বর্তমান 15 দফা খসড়া প্রস্তাব সেই শর্ত পূরণ করতে পারেনি। এর মধ্যে যুদ্ধ থেমে নেই। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সমঝোতা কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি যুদ্ধের মধ্যে আরেকটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি হয়ে থাকবে? কবির চৌধুরী, জয়, কালবেলা।
আশঙ্কা আর বাস্তবতার মাঝের ব্যবধানটা যে কত কম তা হাড়ে হাড়ে টের পেল কিয়েভ। এক রাতে 70টি ক্ষেপণাস্ত্র আর প্রায় 280টি ড্রোনের তাণ্ডব ইউক্রেন জুড়ে রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আঘাত। গভীর রাতে প্রথম বিস্ফোরণের কানফাটা শব্দ, আর ঠিক 3.25 ঘন্টা পর দ্বিতীয় ধামাকা। ধ্বংসস্তূপের নিচে আঁকড়ে ধরে থাকা পুতুলের অংশ আর ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় থাকা শরীরের টুকরোগুলো তখনও চিনতে পারছে না কেউ। পুতিনের এক রাতের প্রতিশোধের ভয়াল মিসাইল আর ড্রোন বৃষ্টিতে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একের পর এক পরিবার। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। স্থানীয় সময় রাত 1:08 কেঁপে ওঠে কিয়েভ। তারপর ভোর 3:50 দ্বিতীয় দফার বিস্ফোরণ। হামলার ঢেউ ছড়িয়ে পড়ে কিয়েভ, লভিভ ও পোলতাভায়। নিহত হন অন্তত 9 জন, আহত হন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলেনস্কির নিজ শহর ক্রিভিরি সংলগ্ন এলাকায়। রাসুদন গ্রামে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়লে একটি বাড়ি এতটাই বিধ্বস্ত হয় যে ধ্বংসাবশেষে পাওয়া দেহের অংশগুলো শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন পড়ে। একই পরিবারের 6 জন নিহত হন, যাদের মধ্যে 3টি শিশু। আরও 5 শিশু নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। কিয়েভ থেকে লভিভ, ক্রিভিরি কিংবা পোলতাভা সবখানেই এক রাতের তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত 13 জন, আহত 1.5 শতাধিক। দীর্ঘ 1 বছর পর রাশিয়া আবার উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল বলে নিশ্চিত করেছেন সমরবিদেরা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী 55টি ক্ষেপণাস্ত্র ও 265টি ড্রোন ভূপাতিত করলেও 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ঠেকানো গেছে মাত্র একটি। এখানেই ধরা পড়ে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর প্যাট্রিয়ট ব্যবস্থা থাকলেও এর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট চলছে। জেলেনস্কির অভিযোগ, পশ্চিমা সহায়তা ও অ্যান্টি ব্যালিস্টিক অস্ত্র পৌঁছাতে দেরি হওয়াতেই বাড়ছে প্রাণহানি। লভিভে একটি আবাসিক ভবনে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র এসে পড়লে একটুর জন্য বড় বিপর্যয় এড়ায়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্কুল ও কিন্ডারগার্টেন। তবে হামলায় কাঁপছিল পুরো সীমান্ত। পোল্যান্ডের আকাশসীমায় অজ্ঞাত বস্তু শনাক্ত হওয়ায় পুলিশ বাহিনী যুদ্ধবিমান উড়িয়ে নিজেদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। যুদ্ধের 5 বছরে পা দিয়ে কিয়েভের নাগরিকরা আশ্রয় নিয়েছিলেন মেট্রো স্টেশনগুলোতে। পর্যাপ্ত এয়ার রেড শেল্টার না থাকায় সাধারণ মানুষের ক্ষোভ এখন চরম তুঙ্গে। তবে এই রুশ তাণ্ডব বিনা কারণে নয়। মূলত রাশিয়ার রিয়াজান, তামভভ, মস্কো ও পেনজা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই এই তাণ্ডব চালায় ক্রেমলিন। বিশেষ করে পেনজা ও সারাপুলে রাশিয়ার শীর্ষ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজ এর গুদামে ড্রোন হামলার পর যেন আরও হিংস্র হয়ে ওঠেন পুতিনের যোদ্ধারা। ইউক্রেন তাদের অর্থনীতিতে আঘাত হানতেই আকাশপথে এক ঝাঁক ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল ছুড়ে জবাব দিল রাশিয়া। স্থলযুদ্ধে স্থবিরতা আশায় দুই দেশই এখন মেতে উঠেছে দূরপাল্লার আকাশপথের এই ধ্বংস খেলায়। সমরবিদদের ধারণা, পুরনো কৌশল বদলে নতুন কৌশলে ইউক্রেনে আঘাত হানছে রাশিয়া। একই সঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও মিসাইল ব্যবহার করে দুর্বল করে দিচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রক্রিয়া অনুসরণ করে কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সনম সিদ্দিকী, কালবেলা।